এবার সব রাজ্যে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বিদেশিদের জন্য থাকবে ডিটেনশন সেন্টার। গতকাল রাতে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রের তরফে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত রাজ্যেই হবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ডিটেনশন সেন্টার। সেই ডিটেনশন সেন্টারে রাখা হবে এখনো পর্যন্ত জানা গেছে, এবং বিজ্ঞপ্তি যা রয়েছে যেখানে ভারতে অনুপ্রবেশকারী বিদেশিদের আটক করে রাখতে হবে ডিটেনশন সেন্টারে। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার যারা সংখ্যালঘু এবং হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান যাই হোক, তারা এই সুবিধা পাবেন, এমনটাই কথা বলা হয়েছে, যেরকম সিএএতে বলা হয়েছে। 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে যারা এসেছেন তাদেরকেই সুবিধা দেওয়া হবে, এবং বৈধ নথি নিয়ে প্রবেশ করলেও যার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই, যারা সংখ্যালঘু তারা থাকতে পারবেন, এবং তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও ভিসা আইন পুরোপুরি কার্যকর হবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে গত বছর ডিসেম্বরের মধ্যে যারা আসবেন তাদের ছাড় রয়েছেন, এবং যারা ছাড়ের আওতায় নেই তাদের কঠোর আইন আনতে হবে, এবং তাদেরকে কিন্তু ডিটেনশন সেন্টারে রাখা হবে বলে যারা গিয়েছে। সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। সুমনবাবু, এত অনুপ্রবেশকারী যে ডিটেনশন সেন্টার করতে হবে রাজ্যে রাজ্যে? দেখুন, আজ তো উত্তম কুমারের জন্মদিন। উত্তম কুমার বেচারি ভালো হিন্দি জানতেন না, বলিউডে গিয়ে অনেক সমস্যায় পড়েছিলেন। আমার চিন্তা হচ্ছে যে উত্তম কুমার মুম্বাইতে গেলে না ওনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিত। দেখুন, এই যে পুরো ব্যাপারটা বলা হচ্ছে, এটার মধ্যে অনুপ্রবেশকারী ধরা হবে তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে কতটা বাঙালিকে নিশানা করা হবে, কতটা এটা 1940-এর জার্মানিকে মনে করাচ্ছে, সেটা চিন্তার বিষয়। দেখুন, এই যে ডেডলাইনটা বলা হয়েছে সেটাও খুব মিসলিডিং। কেন মিসলিডিং? তাহলে ওই ডিসেম্বরের ওই তারিখের পরে যদি বাংলাদেশ থেকে কেউ আসেন, ধরে নেওয়া যাক কুমিল্লার সেই অত্যাচারিত হিন্দু মহিলা যাকে নগ্ন করে ঘোরানো হয়েছিল, সে আসলে তাহলে সে ভারতবর্ষে থাকতে পারবে না। আমার মনে হয় যে বিজেপি বিভিন্ন বিষয়ে যতটা কোণঠাসা, সেই কোণঠাসা থেকে বেরোনোর জন্য আরো যা যা করছে সেটা আরো কনফিউশন, আরো প্রতিবাদ এবং আরো প্রতিরোধ তৈরি করছে। দেখুন, এমনিতেই সবাই মনে করছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর আক্রমণ আনা হচ্ছে, তার উপরে এরকম একটা বিজ্ঞপ্তি, এবং যে বিজ্ঞপ্তিতে আপনি যেটা এখন দেখাচ্ছেন 31শে ডিসেম্বর 2024, তাহলে তারপরে বাংলাদেশ থেকে কোনো হিন্দু এলে কি হবে? মানে ইটস সো মিসলিডিং এবং ইট ইজ সো কনফিউজিং যে আপনি বুঝতে পারবেন না যে কার সুবিধার জন্য করা হচ্ছে আর কেনই বা করা হচ্ছে। কার অসুবিধার জন্য করা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, প্রথম অবশ্যই আমি গত 3 মাসের বিজেপি শাসিত রাজ্যগুলির যা অভিজ্ঞতা তাতে ধরে নেব যে বাঙালিকে টার্গেট করবার জন্য করা হচ্ছে। তাছাড়া তো আর কেউ মানে শ্রীলঙ্কা থেকে তো তামিলরা আসেন না, ফলে এটার মূল নিশানা যে বাঙালিরা হবেন, এবং সেটা যে পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য বড় ইস্যু হয়ে উঠবে, সে বিষয়ে অন্তত কোনো সংশয়। কিন্তু সুমনদা, এটা তো মনে হতেই পারে, মানে কেন শুধু শুধু বাঙালিকে টার্গেট করে বিজেপি নিজের পায়ে কুরুল মারবে যেখানে ভোট রয়েছে সামনে? যদি তা না হতো তাহলে আপনি বলুন যে পাকিস্তান বা আফগানিস্তান থেকে কজন আসে, যদি সেই সংখ্যাটা বিজেপি বলে দিত তাহলে তো আমরা বুঝতে পারতাম যে সত্যি সত্যি এটা শুধুমাত্র বাংলাকে টার্গেট করে হচ্ছে না। আমি আবারও বলছি যে আপনি যদি গত কয়েক মাসের অভিজ্ঞতা দেখেন, তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যাদেরকে নিশানা করা হয়েছে, অমিত মালব্য যেভাবে বলে দিয়েছেন বাংলা কোনো ভাষাই নয়, তারপরেই গোটা বিজ্ঞপ্তিটাকে আপনাকে মনে হবে না যে এটা বাঙালিদের জন্য নিশানা করা? না, সেক্ষেত্রে আর একটাও সম্ভাবনা আছে। আপনি যেমন বাঙালিদের কথা বলছেন, ধরে নিন এখানে কোনো ইসমাইল বা কোনো আলী, তিনি এখানকার বৈধ নাগরিক, কিন্তু তিনি বাংলায় কথা বললেন, তাকে প্রাথমিকভাবে ডিটেনশনের ক্যাম্পে পুরে দেওয়ার প্রবণতাও কি বাড়বে না এতে? আমি সেটাই তো বলতে চাইছি। আমার মানে আজকে উত্তম কুমারের জন্মদিন। উত্তম কুমার যখন বম্বেতে ছোটি সি মুলাকাত করতে গিয়েছিলেন, তাকে অনেক প্রতিভা, মানে আমি নাম করতে চাই না, অনেক প্রতিরোধের সামনে পড়তে হয়েছিল। তো আজ যদি উত্তম কুমার কিংবা ফর দ্যাট ম্যাটার আপনি যেটা বললেন মোহাম্মদ ইসরাইল হরিয়ানায় কিংবা মহারাষ্ট্রে কাজ করতে যান, না আমি আরেকটু স্পেসিফিক করছি, মানে উত্তম কুমারের থেকে উত্তম আলীর চাপটা আরো বেশি নয় কি?
না, উত্তম আলীর চাপ আপনি শুধু বেশি ভাবছেন কেন? যদি মহারাষ্ট্রের অভিজ্ঞতা মাথায় রাখেন বা উড়িষ্যার অভিজ্ঞতা, সেখানে মতুয়ারা বেশি আক্রান্ত হয়েছেন, মতুয়াদের বেশি গ্রেফতার করে আটকে রাখা হয়েছে। এটা বেসিক্যালি, আর এগেন আই গো ব্যাক টু মাই ওল্ড পয়েন্ট, এটা বেসিক্যালি বাঙালি উপর মানে বাঙালিকে নিশানা করা। সে উত্তম কুমার হতে পারে, সে উত্তম রাজবংশী হতে পারে, সে উত্তম আলী হতে পারে, সবাই বেসিক টার্গেট ইজ বাঙালি। না শোনবো, আপাত দৃষ্টিতে যেটা মনে নোটিফিকেশনটা খুব মানে সম্প্রতি জারি হয়েছে, এখনও আমরা সবাই হয়তো পুরো ডিটেলটা পড়ে উঠতে পারিনি, কিন্তু এই জায়গা থেকে সুমনবাবু, যারা আপনি যেরকম বলছিলেন যে 24শে ডিসেম্বরের পরে এসছেন তাদের জন্য, কারণ মতুয়াদের মধ্যে কিন্তু দেশ থেকে এই দেশে আসার প্রবণতা কিন্তু একটা লাগাতার, এটা কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে তাদের কি আলাদা করে সিএতে অ্যাপ্লাই করতে হবে এরকম কোনো বিষয় আসলেও আসতে পারে? দেখুন, সিএতে অ্যাপ্লাই করা মানে আগে থেকে যেটা মতুয়াদের সংকট ছিল, তার মানে প্রথমে আপনি স্বীকার করে নিলেন যে আপনি অনুপ্রবেশকারী, তারপরে আপনি আবেদন করলেন, সেই আবেদন গ্রাহ্য হবে কিনা জানি না। দেখুন, আবার সমস্যা হচ্ছে বিজেপি যখনই এই ডেডলাইন গুলো সেট করছে, ধরুন আমি আপনাকে স্পেসিফিক্যালি তো ওই জন্য 31শে ডিসেম্বর 2024 বলল। মুরাদপুরে, কুমিল্লার মুরাদপুরে যে হিন্দু মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়েছিল, সেটা 31শে ডিসেম্বরের পরের ঘটনা। সে যদি আসতে চায় তার ক্ষেত্রে কি হবে? তাকে আপনি অনুপ্রবেশকারী ধরবেন না ধরবেন? এই যে এই পুরোটার মধ্যে মানে কোনো মানে সত্যি সত্যি বাংলাদেশের হিন্দুদের, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা নেই। এটার পুরোটার মধ্যে একটা পলিটিক্যাল ডিজাইন ছাড়া যে বাঙালি হিন্দু, আমি বাংলাদেশে যারা প্রসিকিউট মানে যারা পারসিকিউশনের শিকার, যারা আক্রান্ত, তাদেরকেও প্রোটেকশন নেই, আবার ভারতবর্ষে যে মুসলমানরা থেকে গেছিলেন তাদেরকেও প্রোটেকশন। আচ্ছা শোনাবো, একটু সঙ্গে থাকুন। সুকান্ত মজুমদারের বক্তব্য আসছে, এবার শোনাবো আপনাদের। বারবার পরিবর্তিত হয়, একই ঘটনা ইতিহাসে বারবার ঘটে, ইতিহাসের নিয়ম, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ঐতিহাসিকবিদরা বলেন, ঐতিহাসিকরা বলেন। সেই সময় এরকম ভীম আর মিম একসাথে, এক কথায় যদি বলি যে মুরগি আর মুরগি কাটার দা একসাথে আসার চেষ্টা হয়েছিল। যোগেন মন্ডল বাংলাদেশে, তিনি এসসিদের সব থেকে বড় নেতা ছিলেন, এই বাংলার অবিভক্ত বাংলার দলিত সমাজের সব থেকে বড় নেতা ছিলেন। তিনি বলেছিলেন যে আমরা ভারতবর্ষে যাব না, আমরা বাংলাদেশে থাকবো, মানে পূর্ব পাকিস্তানে থাকবো, আমরা পাকিস্তানের গর্বিত নাগরিক হব। এবং কমিউনিস্টরাও তখন তাদের সমর্থন করেছিল। এই যে কমিউনিস্ট যারা বড় বড় কথা বলেন, যাদের বেশিরভাগ নেতা বাংলাদেশ থেকে পালিয়ে এই বাংলায় এসে নেতা হয়েছেন, আমার পূর্বপুরুষ 1947 সালে এখানে পালিয়ে এসেছিলেন, তারা সেই সময় বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে, নাহলে তারা ভারত স্বাধীনের পক্ষে ছিলেন না। তারা পর্যন্ত বলেছিলেন যে হ্যাঁ, ভীম আর মিম একসাথে থাকবে, এপারে আসার দরকার নেই। যোগেন মণ্ডল থাকলেন, তার অনুগামীরা অর্থাৎ এসসি সমাজের, প্রান্তিক সমাজের মানুষ যোগেন মণ্ডলের উপর বিশ্বাস করে থাকলেন ওপার পাকিস্তানে। তারপরে কি হলো? যোগেন মণ্ডল হলেন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী, আমরা অনেকে জানি না সেটা। যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তানের, স্বাধীন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হলেন, পাকিস্তানে বড় ফ্ল্যাট পেলেন। কয়েক মাস টিকতে না টিকতেই রেজিগনেশন লেটার লিখতে হলো। ওপার বাংলা থেকে পালিয়ে এলেন, নিজের মেয়ে, স্ত্রী এদেরকে নিয়ে ইজ্জত বাঁচানোর জন্য পাকিস্তানের প্রথম মন্ত্রী, বাঙালি মন্ত্রী, তিনি এপার বাংলায় এসে আশ্রয় নিতে বাধ্য হলেন। কোন বাংলায়? যে বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা, সেই বাংলায় তিনি আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আর এই অবস্থায় ডিটেনশন সেন্টার নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা নিয়েছি, সব দলের বক্তব্য শোনাবো আপনাদের। ডিটেনশন ক্যাম্প
বলতে গিয়ে তারা যখন বলছে অবৈধভাবে ভারতবর্ষে আছে যারা, সেখানেই বলে দিচ্ছে যে ধর্মীয় কারণে যারা আশেপাশের রাজ্য থেকে এই দেশে এসছে, আশেপাশের দেশ থেকে এই দেশে এসছে, সেই ধর্মীয় কারণ দেখে ঠিক হবে তাকে সে ডিটেনশন ক্যাম্পে যাবে কি যাবে না। ভারতবর্ষের কোন আইন আছে যেখানে ধর্মীয় কারণের ওপর নির্ভর করে তার শাস্তি হবে কি হবে না ঠিক হয়? অমিত শাহ, নরেন্দ্র মোদী একের পর এক সংবিধান বিরোধী কাজ করে যাচ্ছে, সংবিধানকে মানতে চাইছে না, ভারতবর্ষের মূল যে স্পিরিট সেটাকে ভেঙে ফেলে একটা নতুন ভাবে একটা এমন ভারতবর্ষ করতে চাইছে যেখানে সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের গণতন্ত্র রক্ষার অধিকার থাকবে না। কেন্দ্রীয় সরকার যে এই মনোভাবে চলছে, এটা আমরা বহুদিন ধরে বলছিলাম যে আসলে ডিটেনশন ক্যাম্প, তার আগে কাগজপত্র এমন ভাবে চাও গরিব প্রান্তিক মানুষ তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ফলে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা, তার মধ্যে করে কাগজের অভাব থাকলে ডিভোটার বলা, তারপরে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেওয়া এবং ডিটেনশন ক্যাম্পে রাখা। কিন্তু এটা সারা ভারতবর্ষের সর্বত্র চালু করলেও বিপদের আজটা মূলত বাংলাভাষী মানুষের বিরুদ্ধে, এবং বাংলাভাষী মানুষকে বাংলাদেশে দাঁড়িয়ে দেওয়ার মতন সুযোগ দিল্লি সরকার দিচ্ছে। মানুষের উপর আক্রমণ, গরিব মানুষের উপর আক্রমণ, প্রান্তিক মানুষের উপর আক্রমণ, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ, যারা গরিব এবং যারা মুখ্যত বাংলাভাষী, তার সঙ্গে নামটা যদি মুসলমান নাম হয় তো সোনায় সোহাগা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।